আসসালামু আলাইকুম। ট্যাক্স রিবেট বা কর রেয়াত নিয়ে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করতে চাচ্ছি। ইনকাম ট্যাক্স যেটা মানে আমি বলতে চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন যে ফাইলটা করা হয় কোম্পানি বা মানে বিজনেস লার্জ স্কেলে সেই ধরনের কিছু না আর কি। তো ব্যক্তিগত ট্যাক্সের মধ্যে ব্যক্তিগত ইনকামের মধ্যে আমাদের বেতন থেকে ইনকাম থাকতে পারে, বাসা ভাড়া থেকে ইনকাম থাকতে পারে, তারপর ব্যাংকে জমানো টাকার উপরে ইন্টারেস্ট থেকে ইনকাম, তারপরে এরকম আরো অন্যান্য কিছু লয়্যালটি ইনকাম বা কিছু সার্ভিস দিয়ে হয়তো ইনকাম পেয়েছেন। এই ধরনের বিভিন্ন ইনকামে যে ট্যাক্সটা থাকে এইটা রিবেট করার আম, মানে এটা কমানোর মতো কিছু ব্যবস্থা থাকে যেটাকে ট্যাক্স রিবেট বা কর রেয়াত বলা হয়। তো এটা মূলত একটা মানে আয়কর যেটা নির্ধারিত হয় সেটা থেকে একটি অংশ ছাড় পাওয়ার নাম হচ্ছে মেইনলি ট্যাক্স রিবেট। আর এটা হচ্ছে রিবেটটা সরকার প্রদত্ত একটি লিগ্যাল ডিসকাউন্ট বা সুযোগ। হ্যাঁ, এটাকে আসলে কোনো কৌশল করে বা আহ, আইনকে ফাঁকি দিয়ে কোনো ট্যাক্স ফাঁকি দেওয়া বা এই ধরনের কোনো বিষয় না আর কি। তো আমরা পরের স্লাইডে আরেকটু ডিটেইলস জানবো। রিবেট কাদের জন্য প্রযোজ্য? প্রথমত বাৎসরিক আয় যদি 5,63,হাজার টাকা হয় তাহলেই সাধারণত ট্যাক্স দিতে হয়। আর রাফলি 42,000 43,000 টাকার মতো মাসিক ইনকাম। কিন্তু আয় যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন সেই ট্যাক্সটা মিনিমাম ট্যাক্সে থাকে না। মিনিমাম ট্যাক্স বলতে আপনারা আশা করি জানেন যে ঢাকা চিরাং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স থাকে। অন্যান্য সিটি কর্পোরেশনে সেটা 4,000, এবং সিটি কর্পোরেশনের বাইরে অন্য কোনো এলাকা, গ্রাম ইউনিয়ন যেটাই হোক সেখানে ট্যাক্সটা 3,000 থাকে। কিন্তু যখনই স্যালারিটা একটু মানে আর একটু বেড়ে যায় তখন আর সে মিনিমাম ট্যাক্সটা থাকে না, ট্যাক্সের পরিমাণটা একটু বাড়তে থাকে। তখন মূলত মানে কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা সেই ট্যাক্সটাকে কমিয়ে আনতে পারি, এটাকেই মূলত রিবেট বলে। সো আমাদের হিসাব সহজ করার জন্য আমি বলতে পারি যে যখন আপনার স্যালারি মানে ছেলেদের ক্ষেত্রে মাসিক 50,000 টাকা ধরলাম, আর মেয়ে বা ছেলেদেরই 65 বছরের উপরে যাদের ক্ষেত্রে ইনকামের মাসিক ইনকাম 55,000 টাকা ধরা যেতে পারে। আর আমাদের এখন জানতে হবে যে বিনিয়োগের খাতগুলো কি 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 খাতে আমি ইনভেস্টমেন্ট করলে সেটা ট্যাক্স রিবেট পাবো। যেমন আমরা হয়তো ভাবি যে আমার কাছে কিছু টাকা আছে, 30,000 টাকা 50,000 টাকা আছে, আমি এফডিআর করে রাখি। হ্যাঁ, কিন্তু এফডিআর এ আসলে ইয়া না, বিনিয়োগের খাত না, এখানে ট্যাক্স রিবেট পাওয়া যায় না। পাওয়া যায় হচ্ছে ডিপিএস এবং অন্যান্য খাতে। আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই থেকে জুন অর্থ বছরে যা কিছু যে কোনো কর্মকাণ্ড আসলে ট্যাক্স ফাইলে যাবে। সো আমাদের এই রিবেটটা পেতে হলেও জুলাই থেকে জুন মাসে অর্থ বছরেই টাকাটা জমাতে হবে। দ্যাট ইজ আমি এখন মে মাস, এটা শুরু হয়েছে। সো আমি যদি জুন 30-এর মধ্যে জমাই তাহলেই সেটা আমি পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবর যখন ট্যাক্স রিটার্ন জমা দিব তখন সেই রিবেটটা পাবো। কিন্তু এর পরে মানে জুন 30 পার হয়ে যাওয়ার পরে যদি আমি ট্যাক্স রিবেটের জন্য চিন্তা করি আসলে তখন ইনভেস্ট করে কোনো উপকার হবে না। তো আমাদের প্রথম খাতটাই আমি ধরতে পারি ডিপিএস, যেটা হচ্ছে যে আমরা 1-2 হাজার করে ডিপিএস জমাতে পারি মাসে যত টাকা, সরি বছরে যত টাকা আসে। এটার লিমিটটা হচ্ছে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত বাৎসরিক জমার উপর আপনি রিবেট পেতে পারেন। সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেটা 5 লক্ষ টাকা পর্যন্ত, এবং সঞ্চয়পত্র প্রতি বছর যেটা খোলা হবে সেই অনুসারে রিবেটটা পাওয়া যাবে। 1 বছর খুললে সঞ্চয়পত্রটা 3 বছর রাখতে হয়, কিন্তু রিবেটটা কিন্তু আপনি 3 বছরই পাচ্ছেন না। হ্যাঁ, সো প্রতি বছর খোলার ক্ষেত্রে তাহলে হয়তো আপনি অ্যামাউন্টটা একটু কমিয়ে খুলবেন। তারপরে আছে জীবন বীমা। জীবন বীমাতে একটা ফেস ভ্যালু বা পলিসি ভ্যালু দেয়া থাকে, আর একটা জমাকৃত পরিমাণ বছরে যতটুকু প্রিমিয়াম জমা দিতে হয়। তো সেইটার ভ্যালু, আর যদি ফেস ভ্যালু 10%-এর মধ্যে যেটা কম সেই আটা আপনার রিবেটের ইনভেস্টমেন্ট খাতে গণ্য হয়। তারপর সার্বজনীন পেনশন বা ইউনিভার্সাল পেনশন, ইউ পেনশন, এটা কিন্তু এখনো চালু আছে। এখানে জমানো টাকাটাও আমরা মোট টাকাটাই রিবেটের আওতায় পাই। এখানে এখনো কোনো ক্যাপিং বা কোনো রুল বসানো হয়নি। শেয়ার মার্কেট, সেকেন্ডারি মার্কেটে আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ আমি কেনা ইনভেস্ট করেছি সেটা আমি দেখাতে পারবো পোর্টফোলিও থেকে স্টেটমেন্ট ডাউনলোড করে। আর হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড, চাকরিজীবী বা প্রতিষ্ঠান, মানে চাকরিজীবী থেকে কিছু অংশ কাটা হয়, প্রতিষ্ঠান থেকে কিছু দেয়, মোট বিনিয়োগ যেটা সেটা আসে। আর সরকারিদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ছাড়াও আরো গ্রুপ ইন্স্যুরেন্স বা বেনেভোলেন্ট ফান্ড ইত্যাদি, এগুলোও ইনভেস্টমেন্ট খাতে দেখানো যায় যেটা থেকে রিবেট পাওয়া সম্ভব।
আর কতটা ছাড় আসলে পাওয়া যায়, রিবেট রাফলি 15% বলা হয়, আপনার ইনভেস্টমেন্টের 15% রিবেট। এটা হচ্ছে সাধারণ কথা, কিন্তু এটার মধ্যে কিছু কথা আছে, মানে কিছু শর্ত আছে, যেমন করযোগ্য আয় যেটা সেটা 3%, মোট আপনার বিনিয়োগের 15% এবং 10 লক্ষ টাকা এর মধ্যে যেটা সর্বনিম্ন সেটাকেই আপনি সরাসরি ট্যাক্সের মানে টোটাল ট্যাক্সটা থেকে বাদ দিতে পারতেছেন। এখন একটা বাস্তব উদাহরণ দেই, যে কারো বেতন যদি 70,000 টাকা হয়, তাহলে তার 12 মাসের বেতন এবং ঈদ বোনাস, দুটি ঈদ বোনাস সহ ধরলাম যে 13 মাসের বেতন, বা আরো অন্যান্য যেই টাকাটাই পাক না কেন, ইভেন আরো অন্যান্য যদি অ্যালাউন্স পায় সেগুলোও যোগ হয়, শুধুমাত্র টিএডিএ বা মোবাইল অ্যালাউন্স এগুলো ছাড়া। তো ঈদ বোনাস সব সহ যদি 9,35,000 টাকা ধরে নিলাম পেয়েছেন, তার করযোগ্য আয় হবে 1/3, তা থেকে বাদ যাবে, 3-এর 1 অংশ বাদ যাবে, অথবা সর্বোচ্চ 5 লাখ টাকা বাদ যাবে। তো তাতে আসে সেটা 6,23,333 টাকা। আর এইবারের যে ট্যাক্স, যে স্ল্যাব গুলো আছে, যে এই যে 6,23,000 টাকা থেকে প্রথম 3,75,000 টাকা ফ্রি, এবং তারপরে 3 লাখে 10%, তারপরে 4 লাখে 15%, এভাবে বিভিন্ন স্ল্যাব দেওয়া আছে। সো গ্রস ট্যাক্সটা ক্যালকুলেটেড হলো 24,834 টাকা। এখন তার ক্ষেত্রে যে ইনকামটা এস্টিমেট করে নিয়ে যে ইনভেস্টমেন্টটা করেছিল সেটা ধরে নিলাম 1,30,000 টাকা। সো আমরা তিনটা মিলাইলে যেটা পাই, যে করযোগ্য আয়ের 3% হচ্ছে 18,700 টাকা, বিনিয়োগের 15% 19,500 টাকা, আর সর্বোচ্চ রিবেট সে যত ইনকামই করুক আর যত ইনভেস্টমেন্টই করুক, 10 লক্ষ টাকার উপর 1 বছরে কেউ রিবেট পাবে না। এটা হচ্ছে সরকারি রুল। তো এই তিনের মধ্যে সর্বনিম্ন আসতেছে 18,700 টাকা। তাহলে আমরা গ্রস ট্যাক্স 24,834 টাকা থেকে রিবেট সরাসরি 18,700 টাকা ট্যাক্স কমে গিয়ে 6,134 টাকা আসতেছে। তার মানে তার কর সাশ্রয় হয়েছে 18,700 টাকা। আয় বৃদ্ধির সাথে সাথে ট্যাক্সটাও বাড়বে, আবার রিবেটের পরিমাণও বাড়বে, এভাবেই আগাতে থাকবে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো আহ, প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, যোগাযোগের জন্য ইমেইলে যোগাযোগ করতে পারেন, এবং ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিশনের জন্য হেল্প লাগলে সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।